আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর গঠন, পর্যায় সারণীর মৌলিক তত্ত্ব ও রেডিও অ্যাক্টিভ মৌলের ব্যবহার অথবা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। খেয়াল করলে দেখতে পাবেন এখানে 100% কমন লেখা আছে, অর্থাৎ আজকের এই টপিকটি থেকে পরীক্ষায় কমন আসবেই এবং আসবেই। অতএব কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে, পড়তে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখেন, পর্যায় সারণীর মৌলিক তথ্য। পর্যায় সারণী সম্পর্কে আমরা কিছু তথ্য আজকে জেনে নেই। পর্যায় সারণী, পেরিওডিক টেবিল হলো এক ধরনের সারণী যেখানে মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস ও রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়। কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস আর রাসায়নিক বৈশিষ্ট্য। মনে রাখতে হবে বিষয়টি। এরপর আছে দেখেন, 1 নম্বর একটা পয়েন্ট আছে মৌলিক গঠন, অর্থাৎ পর্যায় সারণী যে গঠিত হয়েছে বা আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করছে, কয়টি মৌল নিয়ে আবিষ্কার হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আবিষ্কার দিমিত্রিক মেন্ডেলিভ 1869 সালে পর্যায় সারণীর ভিত্তি স্থাপন করেন, অর্থাৎ আবিষ্কার করেন দিমিত্রিক মেন্ডেলিভ 1869 সালে। মনে রাখতে হবে। বর্তমান রূপ, অর্থাৎ পর্যায় সারণীর যে বর্তমান রূপ আমরা দেখতে পাই, এটি করেছেন হেনরি মোসলে 1913 সালে। তো পর্যায় সারণীর আধুনিক রূপটা কে দেয়? হেনরি মোসলে। আর আবিষ্কারককে মেন্ডেলিভ। ওকে। আর আবিষ্কার হয় কত সালে? 1869 সালে। বর্তমান রূপটা দেন কত সালে? 1913 সালে। কে দেন? হেনরি মোসলে। ওকে। সালে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজান। এই দেখেন, কিসের ভিত্তিতে আধুনিক যে পর্যায় সারণীটা আসে, এটা কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। ওকে। দেখেন, সাজানো হবে যা আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। কে করেন? হেনরি মোসলে। কত সালে? 1913 সালে। এরপর দেখি মোট মৌলের সংখ্যা। পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল আছে। প্রকৃত ও কৃত্রিম, প্রাকৃতিক ও কৃত্রিম মৌল মিলে টোটাল আছে 118টা। এর মধ্যে প্রাকৃতিক মৌল হচ্ছে 98টা। এই 98টা আবার দুই ভাগে বিভক্ত। প্রাথমিক মৌল 84টা আর 14টি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। প্রাথমিক মৌল 84, তেজস্ক্রিয় মৌল 14টি, সর্বমোট 98টি। এগুলো কি প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে। আর কৃত্রিম মৌল হচ্ছে 20টি। কৃত্রিম মৌল বলতে যে গবেষণাগার বা ল্যাবরেটরিতে আবিষ্কার করা সম্ভব, বানানো সম্ভব 20টি মৌল, যেটা প্রকৃতিতে পাওয়া যায় না। আচ্ছা, এরপর দেখি সারণীর মূল অংশ। পর্যায় সারণীর মূল অংশ কি? মূল অংশ হচ্ছে পর্যায় সারণী তৈরি করা হয় 7টি পর্যায়ে। এরপরে কি আছে? 18টি গ্রুপে। এটা কি জিনিসটা একটু দেখি। এই যে 7টি পর্যায় দেখেন, এই যে 1, এদিকে 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড যে 7টা দাগ আছে, কলাম আছে, এগুলো হচ্ছে পর্যায়। আর 18টা গ্রুপ দেখেন, উপর থেকে নিচের দিকে দেখেন 1, 2, 3, 4 করে 18 পর্যন্ত আছে, উপর থেকে নিচ। এই যে 18টা কি গ্রুপ, 7টা পর্যায়, 18টা গ্রুপ। ওকে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে 7টা পর্যায় আছে আর 18টা গ্রুপ আছে একটা পর্যায় সারণীতে। 2 নম্বর পয়েন্ট দেখেন, মৌলের শ্রেণী বিভাগ। যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে, যে মৌলগুলো আছে সেগুলো কি কি ধরনের মৌল পাওয়া যায়? ধাতু, অধাতু, উপধাতু, এই 3 ধরনের মৌল নিয়ে পর্যায় সারণী গঠিত। ধাতুর কিছু উদাহরণ দিছে, যদি এর থেকে অনেক উদাহরণ আছে আমাদের, তবু এটা একটু মনে রাখি। ধাতু কি আছে? সোডিয়াম, Na। লোহা অর্থাৎ ফেরাম, ল্যাটিন নাম ফেরাম, লোহার, সেখান থেকে আসছে তার প্রতীক Fe। তামা, ক্যাপ্রাম, Cu, হ্যাঁ, সেখান থেকে আসছে। আচ্ছা, অধাতু দেখেন, অধাতুর মধ্যে অক্সিজেন O, কার্বন C, হাইড্রোজেন H। উপধাতুর মধ্যে কিছু উদাহরণ আছে দেখেন, ব্রোন, সিলিকন, আর্সেনিক। ওকে। নেক্সট আমরা দেখি প্রধান গ্রুপ ও তাদের বৈশিষ্ট্য। পর্যায় সারণীতে সর্বমোট 18টা গ্রুপ আছে, আমরা একটু আগেই দেখলাম। এর মধ্যে প্রধান গ্রুপ হচ্ছে 4টা গ্রুপ। এই 4টা গ্রুপগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গ্রুপ 1, গ্রুপ 2,
গ্রুপ 17 এবং গ্রুপ 18। এগুলোর আলাদা আলাদা নাম আছে, যেটা থেকে প্রশ্ন সচরাচরই পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। দেখেন গ্রুপ 1 কি? গ্রুপ 1 আছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুদের বলা হয় গ্রুপ 1 এ আছে, যেগুলো কি হয় উচ্চ বিক্রিয়াশীল, যেমন উদাহরণ আছে লিথিয়াম, সোডিয়াম। গ্রুপ 2 দেখেন ক্ষার মাটির ধাতু অর্থাৎ মৃৎক্ষার ধাতু। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, উদাহরণ কিছু দিয়ে দিয়েছে দেখেন বিক্রিয়াশীল, যেমন ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। গ্রুপ 17 এগুলো হচ্ছে হ্যালোজেন ধাতু। হ্যালোজেন অত্যন্ত বিক্রিয়াশীল ধাতু, যেমন ফ্লোরিন, ক্লোরিন এগুলা। আর গ্রুপ 18তে আছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। মনে রাখতে হবে গ্রুপ 1 ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 17 হ্যালোজেন, গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস। এই যে চারটা কোন গ্রুপের নাম কি এটা মনে রাখা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর এখন দেখি পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ প্রবণতা। তাহলে পর্যায় সারণীর কিছু প্রবণতা দেখবো আমরা, যে পারমাণবিক আকার, মানে একটা মৌলের সাইজ বা আকার বড় হবে নাকি ছোট হবে, কোন দিক থেকে কোন দিকে বড় হয়, কোন দিক থেকে কোন দিকে ছোট হয়, সেই বিষয়টা পারমাণবিক আকার। যে বাম থেকে ডানে ক্রমে, দেখো বাম থেকে ডানে কমে, পারমাণবিক আকার কি হয় বাম থেকে ডানে কমে। পারমাণবিক আকারটা বাম দিকে বড়, ডান দিকে ছোট, ধীরে 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 বাম থেকে ডান দিকে কি হয় কমে যায়। উপর থেকে নিচে বাড়ে, এবং উপর থেকে নিচের দিকে যদি আসি, উপরের দিকের মৌল যেমন হাইড্রোজেন উপরে আছে, এদিকে নিচে আছে দেখেন উপর হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, যে উপর থেকে নিচের দিকে কি হবে বাড়বে, মানে আকারটা বড় হবে। বাম থেকে ডান দিকে কমবে আকার, আর উপর থেকে নিচের দিকে বাড়বে। তারপর কি আছে আয়রন শক্তি বাম থেকে ডান দিকে বাড়ে, তার শক্তিটা বাম থেকে ডান দিকে বাড়ে এবং উপর থেকে নিচের দিকে কমে। তারপর কি আছে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানের দিকে বাড়ে, উপর থেকে নিচের দিকে কমে। ধাতব ধর্ম ডান দিকে কমে আর নিচের দিকে বাড়ে। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবু মনে রাখা খুবই ভালো। এরপর দেখেন ধাতব মৌল যেমন হাইড্রোজেন, হিলিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম। যে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ ধাতু মৌল কি কি আছে সেগুলো দেখবো এবং সেগুলোর ব্যবহার দেখবো। হাইড্রোজেনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখেন, এটাকে আরো কি নামে পরিচিত, সবচেয়ে হালকা। তাহলে বলতে পারে এমসিকিউতে আসতে পারে নিচের কোন মৌলটি সবচেয়ে হালকা, সেটা উত্তর হবে হাইড্রোজেন। এরপর কি আছে মহাবিশ্বে প্রচুর পরিমাণে পাওয়া যায়, হাইড্রোজেন সবচেয়ে বেশি, অনেক বেশি, প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সব থেকে হালকাও কিন্তু বটে। এরপর হিলিয়াম সম্পর্কে কিছু তথ্য দেখি। বেলুন, এই যে আমরা যে বেলুনগুলো কিনতে পাওয়া যায়, আকাশে উড়ে যায়, সেই বেলুনগুলোতে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। এরপর দেখেন ক্রায়োজেনিক কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রথম হচ্ছে বেলুন, এমসিকিউতে আসতে পারে যে বেলুনে কোন গ্যাস ব্যবহৃত হয়, উত্তর হবে হিলিয়াম। এরপর দেখেন আয়রন অর্থাৎ Fe, ফেরাম ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে লোহা যেটা আয়রন, ফেরাম সেটা ইস্পাত তৈরিতেও ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম Al হালকা কিন্তু শক্তিশালী ধাতু। তাহলে আসতে পারে পরীক্ষায় যে নিচের কোন ধাতুটি হালকা কিন্তু শক্তিশালী, উত্তর হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা নির্মাণ সামগ্রীতে ব্যবহৃত হয়, বিশেষ বিভিন্ন রকম নির্মাণ সামগ্রীতে অ্যালুমিনিয়ামটা ব্যবহৃত হয়। এরপর দেখি আমরা সোনা। সোনা কি অলংকার ও ইলেকট্রনিক্স ব্যবহৃত হয়। তা সোনা আমরা তো অলংকার হিসেবে ব্যবহার করি, সোনার সংকেত কি AU, অলংকার। হ্যাঁ, এরপর আছে তামা। তামা তার হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক যে তার আছে এবং যন্ত্রাংশে ব্যবহৃত হয়, বিভিন্ন রকম যন্ত্র তৈরিতেও তামা ব্যবহৃত হয়। এবার 2 নম্বর পয়েন্টে দেখেন অধাতব মৌল। একটু আগে আমরা এই যে মৌলগুলো দেখলাম এগুলো ধাতব মৌল এবং তাদের ব্যবহার। পরীক্ষা এটাও আসতে পারে নিচের কোনটি ধাতু, ধাতব মৌল এগুলোর মধ্যে থাকলে আমরা ধাতু দেবো। এবার অধাতব মৌল দেখেন কয়েকটা অধাতব মৌল আছে এবং তাদের ব্যবহার আছে। যেমন অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য অক্সিজেন। এরপর অক্সিজেন থেরাপি দিতেও অক্সিজেন প্রয়োজন হয়, কিছু কিছু পেশেন্ট শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারে না, তাদেরকে তখন অক্সিজেন থেরাপিও দেওয়া হয়। এরপর আছে কার্বন। দেখুন সমস্ত জীবদেহের প্রধান উপাদান হচ্ছে কার্বন। সমস্ত জীবদেহের, উদ্ভিদ অথবা প্রাণী যাই বলেন, জীব মানেই তো উদ্ভিদ প্রাণী, তো সবার দেহের যে জীবদেহের প্রধান উপাদান সেটা হচ্ছে কার্বন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, কার্বনের কিন্তু 3টা রূপ। কার্বনের কটা রূপ? 3টা রূপ। একটা হচ্ছে কয়লা,
তারপরে গ্রাফাইট, এরপর আছে ডায়মন্ড বা হীরা, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস আছে নাইট্রোজেন। দেখেন বায়ুর প্রধান উপাদান, তা নাইট্রোজেনটা হচ্ছে বায়ুর প্রধান উপাদান, মানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন, যেটা কি কাজে ব্যবহৃত হয়, সার তৈরিতে ব্যবহৃত হয়। তা নাইট্রোজেন সার হচ্ছে আমাদের ইউরিয়া সার যেটা বলি, সাদা কালারের সার, সেটা কিন্তু নাইট্রোজেন থেকে তৈরি হয়। তা নাইট্রোজেন সার, ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয় এবং এটা বায়ুর প্রধান উপাদান। এরপর দেখেন ফসফরাস পি, এটাও সার তৈরিতে ব্যবহৃত হয়। ডিএনএ ও এনার্জি মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস। এরপর আছে সালফার, সালফার কি হয়, ওষুধ ও সার তৈরিতেও ব্যবহৃত হয়। এরপর দেখেন 3 নম্বর পয়েন্ট, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। গ্রুপ 18 নম্বরের যে মৌলগুলো আছে এর মধ্যে ইম্পর্টেন্ট আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে নিয়নের কাজ কি, আলোক বাতিতে ব্যবহৃত হয়। তাহলে বৈদ্যুতিক যে বাতি লাইটগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে ব্যবহার করা হয় নিয়ন গ্যাস। এরপর আছে আর্গন, আর্গন গ্যাস কোথায় ব্যবহৃত হয়, এটাও বৈদ্যুতিক বাতি। এরপর কি আছে, ও ঢালাই কাজে ব্যবহৃত হয় আর্গন। এরপর দেখেন ক্রিপ্টন, উচ্চ ক্ষমতা কার্যক্ষম আলোকবাতিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই নিয়ন, আর্গন আর ক্রিপ্টন এদের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয়, যেটা আলো দেয়, আমাদের আলো বেশি হতে সাহায্য করে আর কি। এরপর 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল। এটা কি, রেডিও অ্যাক্টিভ মৌলগুলো কি, আমরা কিন্তু প্রথম পৃষ্ঠাতে দেখছি রেডিও অ্যাক্টিভ মৌল। এটার কাজ কি, কোথায় ব্যবহৃত হয়, তো রেডিও অ্যাক্টিভ মৌল বা কি হচ্ছে, যেই মৌলগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কি কি কাজে, যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডায়াগনোসিস বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়, রোগের থেরাপি দিতে ব্যবহৃত হয়, যেমন ক্যান্সারের থেরাপি দিতে পারি না, ও বিভিন্ন রকম গবেষণায়, যে গবেষণা পরীক্ষা নিরীক্ষা গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল। তো কিছু কিছু রেডিও অ্যাক্টিভ মৌল আমরা এখন দেখব এবং তাদের ব্যবহারগুলো কি করব, দেখব। দেখেন এর মধ্যে 1 নম্বর আছে টেকনেশিয়াম 99, অর্থাৎ যে টেকনেশিয়ামের 99 যে আইসোটোপটা আছে যে মৌলের, সেই মৌলটার ব্যবহার কি, 99 টেকনেশিয়াম টিসি। ব্যবহার কোথায় হয় দেখেন, মেডিকেল ইমেজিং। মেডিকেল ইমেজিং বলতে কি, যেমন বোন স্ক্যান, মানে বোন মানে হচ্ছে হাড়, মানুষের যে হাড় আছে সেটার স্ক্যান করতে ব্যবহৃত হয়। হার্ট স্ক্যান করতে ব্যবহৃত হয়। কিডনি ফাংশন টেস্ট, কিডনি কিরকম কাজ করছে না করছে সেটা টেস্ট করতেও টেকনিশিয়াম ব্যবহৃত হয়। এছাড়াও লিভার ও ব্রেন স্ক্যানে ব্যবহৃত হয়। তাহলে টেকনিশিয়াম 99 কতগুলো কাজে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আমরা মেডিকেল সেক্টরে পরীক্ষা দেব, অতএব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে পড়বেন, মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন বারবার। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো কন্টিনিউ করেন, অনেক কিছু শিখতে পারবেন এর পরেও। আচ্ছা, এরপরে আমরা দেখি 2 নম্বর আছে আয়োডিন 131, তাহলে 131 আই, আয়োডিনের 131 নম্বর যে আইসোটোপটা আছে সেটার ব্যবহার কথা দেখেন, থাইরয়েড ক্যান্সার। তো থাইরয়েড মানে গলগণ্ড যে আমরা বলি, গলগণ্ড রোগ, সেটা আয়োডিনের অভাবে হয়, তাই না। তাহলে থাইরয়েড ক্যান্সার, এই থাইরয়েডে যদি ক্যান্সার হয় তাহলে সেটার ট্রিটমেন্ট হিসেবে আয়োডিন ব্যবহৃত হয়। ও হাইপার থাইরয়েডিজম, এটাও একটা রোগ, তো এইখানেও কমাতেও আমাদের আয়োডিন ব্যবহৃত হয়, চিকিৎসায় ব্যবহৃত হয় 2টা রোগে থাকে। আর এটা কি করে, বাংলায় যদি থাকে গলগণ্ড রোগের জন্য দায়ী কোনটা, আয়োডিন। কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিন। তো গলগণ্ড হলে কোনটি ব্যবহার করা উচিত, সেটাও হবে আয়োডিন। এরপর দেখেন কার্বন 14, মানে কার্বনের 14 নম্বর যে আইসোটোপটা আছে সেটার ব্যবহার। গ্যাস্ট্রিক আলসার, তা আমাদের যে পেটে পাকস্থলীতে স্টোমাকে যে আলসার হয় সেটা, যেমন এটা কি এইচ পাইলোরি, এটা শনাক্ত করতে ব্যবহৃত হয় কি, গ্যাস্ট্রিক আলসার যে এইচ পাইলোরির আক্রমণে হয় সেটা শনাক্ত করা যায় কোনটা, 14 কার্বন দিয়ে। হেলিকোব্যাক্টর পাইলোরি যেটা, তো মেটাবলিক গবেষণা ও ডায়াগনোসিসেও ব্যবহৃত হয়। তো হেলিকোব্যাক্টর পাইলোরি চিহ্নিত করতে কার্বন 14 ব্যবহৃত হয়, মেটাবলিক গবেষণা কাজে ব্যবহৃত হয়, ডায়াগনোসিসেও ব্যবহৃত হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কোবাল্ট 60। কোবাল্ট 60 যে আইসোটোপটা আছে এটা ব্যবহৃত হয় কোথায়, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি হিসেবে ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট, ক্যান্সার চিকিৎসা কি হয়, রেডিওথেরাপিতে কোবাল্ট 60 ব্যবহৃত হয়। তারপরে কি কি আছে দেখেন, বিভিন্ন রকম সার্জিক্যাল
ও দেখেন সার্জিক্যাল যন্ত্র জীবাণুমুক্তকরণে, অপারেশনের সময় যে সকল যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলো জীবাণুমুক্তকরণে কোবাল্ট-60 ব্যবহৃত হয়। এরপর দেখেন 5 নম্বর আছে ফ্লোরিন 18, হ্যাঁ 18 ফ্লোরিন, যেটা আইসোটোপ ফ্লোরিনের যার আইসোটোপ 18, সেটা কি কি কাজে ব্যবহার হয় দেখেন। এটাতে এই যে পিইটি, এটা স্ক্যানে ব্যবহৃত হয়। এরপর কি দেখেন ক্যান্সার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কার্ডিওলজিক্যাল সমস্যা, এই সকল ডায়াগনোসিসের সাহায্য করে। তো কার্ডিওলজিক্যাল সমস্যা ডায়াগনোসিস করতে ব্যবহৃত হয়, ক্যান্সারের জন্য ব্যবহৃত হয়, নিউরোলজিক্যাল সমস্যা ডিসঅর্ডারের জন্য ব্যবহৃত হয়। নিউরোলজিক্যাল মানে কি নিউরন অর্থাৎ ব্রেনের যদি সমস্যা ফাংশনের ডিস্টার্ব হয় সেখানেও কিন্তু ফ্লোরিনটা ব্যবহৃত হয়। এরপর আছে ফসফরাস 32 ফসফরাস রক্তের ডিসঅর্ডার অর্থাৎ রক্তের যদি সমস্যা থাকে, আমাদের ব্লাড ডিসঅর্ডার যেটাকে বলি আমরা, সেটার কিছু ধরনের ক্যান্সারের চিকিৎসাতেও ব্যবহৃত হয়। তো ব্লাড ডিসঅর্ডারে ব্যবহৃত হয় এবং কিছু ধরনের ক্যান্সারেও ফসফরাস 32 ব্যবহৃত হয়। এরপর দেখেন স্ট্রেনসিয়াম SR 989 হাড়ের ক্যান্সার, আমাদের যদি হাড় বা বোনের মধ্যে যদি ক্যান্সার হয় সেটা চিকিৎসায় ব্যবহৃত হয়। মেটাস্ট্যাটিক বোন পেইন, হাড়ের মধ্যে যদি ব্যথা হয় সেটাতেও আমাদের এই স্টেনসিয়াম 89 ব্যবহৃত হয়। এরপর দেখেন ক্রিপ্টন 81 অর্থাৎ ক্রিপ্টন কেয়ার 81 যে আইসোটোপটা আছে সেটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, ফুসফুসের কার্যকারিতা পরীক্ষার জন্য আমাদের এই ক্রিপ্টনটা ব্যবহৃত হয়। দেন আমরা নেক্সট চলে যাই। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখার পর এটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে যদি ওখানে শেয়ার ডান লেখেন কমেন্ট বক্সে, তাকে আমি এই পিডিএফটা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তো পিডিএফ পেতে চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে হবে। এরপর দেখেন রুবিডিয়াম RB 82, তো রুবিডিয়াম মৌলের যে আইসোটোপ আছে 82 নম্বর আইসোটোপ, সেটা কোথায় ব্যবহৃত হয়, কার্ডিয়াক স্ক্যান। কার্ডিয়াক মানে কি, কার্ডিয়াক সম্পর্কিত হচ্ছে হার্টের সাথে। তো কার্ডিয়াক ফেলিওর হার্টের রোগ, ঠিক আছে, কার্ডিয়াক মানে হার্ট। তো দেখেন এ কার্ডিয়াক স্ক্যান অর্থাৎ আমাদের হার্ট স্ক্যান করতে ব্যবহৃত হয় রুবিডিয়াম 82। এছাড়াও কি হয় দেখেন হার্টের ব্লাড ফ্লো নির্ধারণ করতে সাহায্য করে। আমাদের হার্ট তো সম্পূর্ণ শরীরে ব্লাড সাপ্লাই করে, তাই না? তো সেটার ব্লাড ফ্লোটা কিরকম হচ্ছে সেটা নির্ধারণ করতেও আমাদের রুবিডিয়ামটা সাহায্য করে। এরপর দেখেন খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম কোথায় ব্যবহৃত হয় দেখেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, সেখানে ইউরেনিয়াম দেখেন 235 যে আইসোটোপটা আছে ইউরেনিয়ামের, সেটা ব্যবহৃত হয় দেখেন ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে। এবং আরেকটা কোনটা আছে 238, মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপন্ন করায় এগুলো জ্বালানি হিসেবে। 235 ইউরেনিয়াম এবং 238 ইউরেনিয়াম পোড়ায় সেখানে থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। তো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়াম ব্যবহৃত হয় কোনটা 235 এবং 238। এরপর আছে দেখেন পারমাণবিক অস্ত্র তৈরিতে, যেমন পারমাণবিক বোম যেটা বলি আমরা, সেখানে ব্যবহৃত হয় কোনটা, পারমাণবিক বোম। যেমন হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমের হামলা হয়েছিল না, লিটল বয় আর ফ্যাটম্যান যে বোম দুটার নাম ছিল, একটা নাম লিটল বয় আর একটা ফ্যাটম্যান, একটা ছিল কোথায় হিরোশিমাতে ব্যবহৃত হয়েছিল আর একটা কোথায় নাগাসাকিতে ব্যবহৃত হয়েছিল। তো এগুলা আমাদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত ইউরেনিয়াম। হ্যাঁ, এরপর দেখেন চিকিৎসা ক্ষেত্রে, তো ইউরেনিয়াম আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির জন্য ব্যবহৃত হয়। তাহলে ইউরেনিয়ামটা কতটা ভয়ানক এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন রেডিয়াম, ইউরেনিয়াম আর রেডিয়াম রেডিয়াম কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখি, ক্যান্সার চিকিৎসায় রেডিয়াম ব্যবহৃত হয়। তো ক্যান্সার চিকিৎসায় রেডিয়ামের 226 নম্বর যেই আইসোটোপটা আছে সেটা ব্যবহৃত হয়। তো রেডিওথেরাপির জন্য ব্যবহৃত হয় রুবিডিয়াম, রেডিওথেরাপির জন্য ব্যবহৃত হয়। ক্যান্সারের যে রেডিওথেরাপি দেওয়া হয় সেখানে রুবিডিয়ামটা 226 নম্বর যেটা আইসোটোপ সেটা ব্যবহৃত হয়। এরপর দেখেন আগে ব্যবহৃত হয়েছিল, প্রাক্তন ব্যবহার, আগে ব্যবহৃত হয়, বর্তমানে এটা হয় না। তারপর একটু জেনে রাখি, অতীতে রেডিয়াম আইসোটোপের বিভিন্ন ঘড়ি যা আছে আমাদের, সেই ঘড়ির ও যন্ত্রাংশে আলো উৎপাদনের জন্য ব্যবহৃত হতো। বর্তমানে এর ব্যবহার সীমিত, অর্থাৎ রাতের বেলাও জল করে জলে যে ঘড়ির কাঁটাগুলো আছে না জলে, সেখানেও রেডিয়াম ব্যবহার করা
হয়তো আগে, আর এখন খুব কমে গেছে ব্যবহারটা। গভীর তাপ উৎপাদনেও রেডিয়াম ব্যবহৃত হয়। কোথায়? কিছু রেডিয়াম আইসোটোপ, রেডিয়ামের কিছু আইসোটোপ কি হয়, তাপ উৎপাদন করতে সক্ষম, যা মহাকাশ অনুসন্ধানের শক্তি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। মহাকাশ যে গবেষণা অন্ধকার জায়গায় সেই সময় শক্তি সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছে। তো আমাদের আজকের মতো এখানেই শেষ। আশা করি এটাই খুবই কাজে আসছে আপনাদের। তো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা শেয়ার করে দিয়ে ডান লিখেন, আর কোথাও যদি বুঝতে সমস্যা থাকে সেটাও কমেন্ট বক্সে জানান, আমরা বুঝাই দেবো। যারা যারা কমপ্লিট করবে এবং শেয়ার করবে তাদেরকে এই সম্পূর্ণ পিডিএফটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। অতএব সবাই কি হন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।